2020 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল সকাল 10:30টায় ঘোষণা করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানিয়েছেন। আগামীকাল সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে যুক্ত থাকবেন। করোনা ভাইরাসের মধ্যে পরীক্ষা নেওয়া সম্ভব না হওয়ায় এইচএসসির ফলাফল প্রস্তুত, প্রকাশ ও সনদ বিতরণের ক্ষমতা শিক্ষা বোর্ডগুলোকে দিয়ে গেল মঙ্গলবার গেজেট প্রকাশ করেছে সরকার। 11টি শিক্ষা বোর্ডের শিক্ষার্থী 13,65,789 জন। জেএসসি এবং এসএসসির ফলাফল গড় করে 2020 সালের এইচএসসি ও সমমানের ফলাফল দেয়া হবে। এদিকে কোভিড-19 মহামারীর কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি আগামী 14 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের। গেল বছরের 8ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর 17ই মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ছুটি চলাকালে অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান থাকবে, তবে এই ছুটির আওতামুক্ত দেশের কওমি মাদ্রাসাগুলো। গাজীপুরের টঙ্গীতে বেক্সিমকোর ওষুধ কারখানায় রাখা ভারত থেকে আসা করোনা ভাইরাসের টিকা 34 জেলায় পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে টিকা পাঠানো শুরু করে বেক্সিমকো ওষুধ কারখানা কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসন। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বৃহস্পতিবার প্রথম পর্যায়ে দেশের 34 জেলায় 26,04,000 ডোজ টিকা পাঠানো হয়েছে। আজ ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ সহ 34 জেলার সিভিল সার্জনরা নিজ দায়িত্বে প্রশাসনের সহায়তায় টিকাগুলো গ্রহণ করেছেন। পাচার হওয়া অর্থ দেশে আনতে এবার জোরে সোরে নেমেছে সরকারি সংস্থাগুলো। বিভিন্ন দেশ থেকে পাচারের অর্থ ফেরত আনার প্রক্রিয়া শুরু করেছে দুদক। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট পাচারকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অর্থনীতিবিদরা বলেন, পাচার রোধ করতে হলে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির নজির স্থাপন করতে হবে। অর্থ পাচার নিয়ে সেলিম মালিকের ধারাবাহিক রিপোর্টের আজ শেষ পর্ব। বাংলাদেশের দুর্নীতিবাজরা যে অর্থ পাচারের সিদ্ধহস্ত তার প্রমাণ মেলে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য এবং পানামা ও প্যারাডাইস পেপারে ফাঁস হওয়া নথি থেকে। অনুসন্ধানী সংস্থা জিএফআইয়ের তথ্যে দেশের রপ্তানি বাণিজ্যের 20% পাচারের শিকার, আর 2019 সালে পাচার হয়েছে অন্তত 1 লাখ কোটি টাকা। দেরিতে হলেও পাচারের অর্থ ফেরত আনতে বেশ নড়েচড়ে বসেছে সরকারি সংস্থাগুলো। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান জানান, পাচারকারীদের তথ্য সংগ্রহ করে মামলা করা হচ্ছে। সব পদক্ষেপ নেওয়া হচ্ছে, তথ্য আনছি, এগুলোর উপর বেসিস করে আবার ল এনফোর্সমেন্ট তারা কাজ করছে, এগুলোর ভিত্তিতে মামলা হচ্ছে। কয়েক বছরে 700 কোটি টাকার উপরে এই মানি লন্ডারিং মামলা করছে। আপনি লন্ডার করে যে সম্পদ করবেন, আপনি তো এই সম্পদ ভোগ করতে পারবেন না। কুখ্যাত ব্যবসায়ী পিকে হালদারের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। এই রেড নোটিশটি আগামী 5 বছরের জন্য জারি থাকবে। নোটিশ জারি করে সারা পৃথিবীতে বিভিন্ন দেশে ইন্টারপোলের যে শাখা রয়েছে সেগুলোতে প্রেরণ করেছে। দুদক আইনজীবী জানান, বিভিন্ন দেশ থেকে পাচারের টাকা ফেরত আনার প্রক্রিয়ায় অনেক দূর এগিয়েছে সংস্থাটি। আইনি সব পদক্ষেপ নিচ্ছে, যতটুকু যায়। হংকংয়ে আমরা ইনজাংশন চেয়ে নিষেধাজ্ঞা দিয়েছি। তারপরে লন্ডনে 9 কোটি টাকা ছিল, তার উপরে ইনজাংশন আছে। তারপরে 2টি মামলায় বেশ কিছু টাকা ফেরত আসছে। 500-600 কোটি টাকার প্রপার্টি জব্দ আছে, আর বাকিগুলো আনার প্রক্রিয়া দিন আছে। দুদক তার দিক থেকে সম্পূর্ণ ভিজিল্যান্ট, একেবারে জিরো টলারেন্স। অর্থনীতিবিদরা বলছেন, দেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পাচার রোধ এবং টাকা ফেরত আনার বিকল্প নেই। 2041-এর মধ্যে উচ্চ আয়ের পর্যায়ে পৌঁছাতে গেলে ভিশনগুলো দেয়া হচ্ছে অর্থনীতি সম্পর্কে, এইটা অর্জনের পথে অর্থ পাচারটা একটা বড় বাধা। যেটা আছে সেটাই যদি আমরা না পাই, তাহলে আগামীতে যেটা আসবে সেইটা যে আমরা দেশে ধরে রাখতে পারবো, তারই বা নিশ্চয়তা কোথায়? অর্থ পাচারকে নিরুৎসাহিত করতে দৃষ্টান্তমূলক শাস্তির উদাহরণ সৃষ্টি করা জরুরি, মত এই অর্থনীতিবিদদের। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। প্রতি বর্গফুটের জন্য সরকার নির্ধারিত বিজ্ঞাপন কর 20,000 টাকা হলেও নেওয়া হয়েছে মাত্র 800 টাকা। এভাবে বছরে রাজস্ব ক্ষতি হয়েছে 162 কোটি টাকা। ঘটনাটি ঘটেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকন দায়িত্ব থাকাকালে। এমন তথ্য উঠে এসেছে অডিট অধিদপ্তরের প্রতিবেদনে। এআর বাদলের রিপোর্ট।
ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকনের সময়ে অনেক রাস্তার ফুটপাতে দেখা যেত এলইডি বিজ্ঞাপন, যা এখন আর চোখে পড়ে না। কোথাও আবার বিজ্ঞাপনের কাঠামো থাকলেও নেই এলইডি স্ক্রিন বা ডিজিটাল মনিটর। সিটি কর্পোরেশনের আয়ের বড় উৎস বিজ্ঞাপন হলেও সেখান থেকেই কর আদায় কম দেখানো হয়েছে, যা উঠে এসেছে অডিট অধিদপ্তরের 2018, 2019 এবং 2020 সালের নিরীক্ষা প্রতিবেদনে। আর 162 কোটি টাকার রাজস্ব ক্ষতির বিষয়ে দক্ষিণ সিটি কর্পোরেশনের কাছে জানতে চেয়েছে অডিট অধিদপ্তর। আইনজীবী বলেন, সার্বিক তথ্য সহ অভিযোগ পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহজ হবে। 162 কোটি টাকার ধরেন এটা আত্মসাতের পর্যায়ে পড়ে আমি মনে করি। সেই আত্মসাতের পর্যায়ে কিভাবে গেল এই জিনিসটা অডিট দপ্তরের মাধ্যমে রিপোর্টের ভিত্তিতে আমি মনে করি ঢাকা সিটি কর্পোরেশনের একটা নিজস্ব ইন্টারনাল হাই পাওয়ার একটা তদন্ত হওয়া উচিত। ওনারা যদি তদন্ত করে একটা তদন্ত রিপোর্ট দেয় তাহলে, এবং সেই তদন্ত রিপোর্টের মধ্যেও যদি এই অডিট রিপোর্টটি যদি প্রমাণিত হয়, তাহলে সেটা যদি আপনি কমপ্লেইন আকারে দুদকে পাঠান, অবশ্যই দুদক সেটা সিরিয়াসলি নেবে। বিষয়টি তদন্তের মাধ্যমে আরও অনিয়ম আছে কিনা সেগুলো বের করা সম্ভব বলেও মনে করেন তিনি। 162 কোটি টাকা একটা বিশাল অঙ্কের টাকা। এই টাকাটা সিটি কর্পোরেশন তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়েছে। শুধু এই 162 কোটি না, আরও তো অনেক জায়গায় বিভিন্ন হয়তো দুর্নীতি হয়েছে বা দুর্নীতি হয়েছে কিনা সেই জিনিসটি খতিয়ে দেখার জন্য আমি মনে করি সিটি কর্পোরেশনকে একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বর্তমান প্রশাসনের ঊর্ধ্বতন একজন মেম্বারকে দিয়ে সেটা তদন্ত করা উচিত। এ বিষয়ে জানতে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকনকে কল দিলে ফোন রিসিভ হয়নি। আর বাদল, RTV, ঢাকা। গাজীপুরের টঙ্গীতে নতুন আতঙ্কের নাম কিশোর গ্যাং। স্কুল কলেজ পড়ুয়া কিশোররা কখনো খেলার ছলে, কখনো জনপ্রিয়তা পেতে গড়ে তুলছে গ্রুপ। আর বিভিন্ন কারণে এমন ছোট ছোট গ্রুপগুলো জড়িয়ে যাচ্ছে অন্তর্কোন্দলে। ছেলে মানুষই আর দুষ্টামিগুলো রূপ নিচ্ছে মাদক সেবন, খুন ও ধর্ষণের মতো ভয়াবহ অপরাধে। টঙ্গী প্রতিনিধি তরিকুল ইসলামের তথ্য ছবিতে জানাচ্ছেন অভি ইসলাম। গাজীপুর মেট্রোপলিটন এলাকায়, গাজীপুর সদর, পুবাইল, টঙ্গী সহ বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং যেন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। ভাইস্তা গ্রুপ, বিগ বস, ম্যাড বয়েজ সহ নানান গ্রুপ তৈরি করে ছোট হয়েও তারা জড়াচ্ছে বড় বড় অপরাধে। পশ্চিমা সংস্কৃতির প্রভাবে গ্যাং কালচার তৈরি করে ছোটখাটো বিষয়েও দ্বন্দ্বে জড়াচ্ছে এসব কিশোররা। বাংলাদেশে অনেকেই করে, যেহেতু আমরা কোনো অপরাধ করতেছি না সেহেতু আমাদের কোনো ডাক দেয় না কেউ। আর এই সামাজিক কন্টেন্টের মধ্যে ঝুঁকে পড়ার ফলে আমাদের মনে করেন ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেক দ্বন্দ্ব, তারপরে ঝগড়া, এগুলো আমাদের বাড়ছে। আর এটার থেকে যদি আমরা প্রতিকার চাই তাহলে আমাদের প্রতিকার হবে হচ্ছে আমাদের খেলার জায়গা থাকতে হবে পর্যাপ্ত, যথেষ্ট পরিমাণ পাঠাগার থাকলে আর এই জিনিসগুলা মনে হয় এখান থেকে প্রতিকার পাওয়া যাবে। সম্প্রতি গাজীপুরের টঙ্গীতে টিকটক ভিডিও তৈরির কথা বলে সপ্তম শ্রেণীর এক কিশোরীকে ঢাকায় নিয়ে এসে আটকে রেখে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে এক টিকটক গ্রুপ। এ ঘটনায় ঢাকার পৃথক স্থান থেকে দুজনকে গ্রেফতারও করে পুলিশ। আমাদের যুবক ভাই, আমাদের নেতৃবৃন্দকে নিয়ে সাথে নিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি এই বখাটে ছেলেদেরকে নিবৃত্ত করার জন্য। তাদেরকে ধরে আইনের মাধ্যমে তাদের শাস্তি দেওয়া হোক। এটি গাজীপুরা কাজীবাড়ি মোড়ে সিসি ক্যামেরায় ধারণকৃত ছবি। গভীর রাতে রিকশা আরোহীদের থামিয়ে এভাবেই ছিনতাই করে কিছু উঠতিবয়স্ক তরুণ। বাবা মা মাঝে মাঝে সন্তানের ফোন চেক করুন, সন্তানের ফেসবুক আইডি চেক করুন, তাদের সাথে খোঁজ খবর রাখুন। তাহলে আসলে সন্তানদেরকে আমরা এই গ্যাং সংস্কৃতি বলুন আর টিকটকের মতো অপসংস্কৃতি বলুন, সবকিছু থেকেই আমরা রক্ষা করতে পারবো। এছাড়া গাজীপুরের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের হাতে খুন, চুরি, ছিনতাই সহ নানান অপরাধে অতিষ্ঠ এলাকার মানুষ। আমাদের এই ছোট ছোট বাচ্চারা যেন কোনোভাবে অন্যায়ের সাথে জড়িত না হতে পারে। পিতামাতা যারা আছেন তাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। ম্যাক্সিমাম তো মিনিমাম 12 বছর পর থেকে বা 20 বছর 25 বছরের বয়সের এইসব সন্তানরা কোনোভাবেই যেন তারা বাড়ির এবং বাপমার নিয়মের বাইরে যেন না যায়। পুলিশ বলছে টঙ্গীতে কিশোর গ্যাংয়ে দৈরাত্য কমাতে কাজ শুরু করেছে তারা। কি কারণে তারা এই ঘটনার সাথে জড়িত হচ্ছে, কি কারণে তারা অপরাধগুলো করছে, এগুলো আমাদের তাদের কাছাকাছি যে এটা উপলব্ধি করার চেষ্টা করছে এবং তাদেরকে ফিরিয়ে আনার জন্য আমরা কাউন্সিলিং, অর্থাৎ তাদেরকে বিভিন্ন রকমের সোশ্যাল মোটিভেশন দেওয়া, এগুলো দিয়ে আমরা তাদেরকে
এই অপরাধ জগৎ থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করছি। তবে শুধু আইন দিয়ে নয়, এমন অপসংস্কৃতি থেকে তরুণদের রক্ষায় সমাজের পাশাপাশি পরিবারেরও বিশেষ ভূমিকা রয়েছে বলে মনে করেন পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। অফি ইসলাম, টিভি। একাত্তর টেলিভিশনের ভিডিও এডিটর গোপাল সূত্রধরকে বাস চাপা দিয়ে হত্যার ঘটনায় হেলপার মাসুম হাওলাদারকে ঝালকাঠির নলছিটি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গেল মধ্যরাতে উপজেলার দক্ষিণ ডেবরা গ্রামে তার শ্বশুর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। নলছিটি থানার তদন্ত পরিদর্শক হালিম তালুকদার জানান, মাসুমের মোবাইল ফোন ট্র্যাক করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে পুলিশ। গেল 27 জানুয়ারি বিকেলে অফিস থেকে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে নর্দা বাস স্ট্যান্ড এলাকায় ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে গোপালের মৃত্যু হয়। আগামীকাল তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ দফায় 64 পৌরসভায় ভোট হবে। সব কেন্দ্রে ভোট হবে ব্যালটে। সকাল 8টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। সুষ্ঠুভাবে ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। বিভিন্ন কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দর্শক, সাতক্ষীরার কলরব পৌরসভা নির্বাচনে ভোটের সরঞ্জাম বিতরণের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রামকৃষ্ণ চক্রবর্তী। রামকৃষ্ণ, তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনের সার্বিক প্রস্তুতি এবং সেখানকার প্রচারণা সম্পর্কে আমাদের জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, কলরব জন্য এক উৎসবের জোয়ারে ভাসছে। সাতক্ষীরা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে কলরব পৌরসভা। রাজনৈতিক দিক দিয়ে এই পৌরসভার গুরুত্ব যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে প্রশাসনের ব্যাপক তৎপরতা আমরা লক্ষ্য করেছি। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, কলরব পৌরসভার 9টি কেন্দ্রে 9 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং প্রত্যেকটা ভোট কেন্দ্রে একজন পুলিশ অফিসারের নেতৃত্বে 5 জন পুলিশ সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। এছাড়া র্যাব, বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসাবে নির্বাচনী এলাকায় তারা টহল দেবে। এই কলরব পৌরসভায় মোট ভোটার সংখ্যা 21,280 জন। এই পৌরসভায় মেয়র পদে 4 জন প্রার্থী, সাধারণ কাউন্সিলর পদে 39 জন এবং সংরক্ষিত মহিলা আসনে 3 জন প্রার্থী 13 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব মিলিয়ে কলরব পৌরসভা যে রাতকালে নির্বাচন, সেই নির্বাচনের প্রাক যে কার্যক্রম আমরা দেখেছি, পুলিশকে দেখেছি বিভিন্ন মহলে টহল দিতে, এবং সাধারণ মানুষজন অপেক্ষায় আছে কালকে তাদের সেই ভোটাধিকার প্রয়োগ করে এই পৌরসভার নগরপিতা তারা নির্বাচিত করবে। এখানে মোট 4 জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী মনিরুজ্জামান বুলবুল, বিএনপি মনোনীত শরীফুজ্জামান তুহিন এবং স্বতন্ত্র প্রার্থী নারগিস সুলতানা এবং সাদুর রহমান খান চৌধুরী, যিনি একসময় আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা, মোবাইল প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সাদুর রহমান মজনু চৌধুরী কিছুক্ষণ আগেই তিনি নির্বাচন থেকে সরিয়ে দিয়েছেন। তবে এই নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে দ্বিমুখী। স্বতন্ত্র প্রার্থী নারগিস সুলতানার সাথে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনিরুজ্জামান বুলবুলের তুমুল প্রতিদ্বন্দ্বিতার আমরা আভাস পাচ্ছি। এটাই ছিল কলরব পৌরসভা নির্বাচনের সর্বশেষ খবর। মিতু, জি ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ সাতক্ষীরা থেকে জানাচ্ছিলেন রামকৃষ্ণ চক্রবর্তী। দলের নাম ব্যবহার করে কেউ অপকর্মের সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সভায় কথা বলেন তিনি। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন ওবায়দুল কাদের। স্থানীয় সরকার নির্বাচনে যারা বিদ্রোহীদের মদদ বা উস্কানি দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। दो तीनटी জেলায় আমাদের কমিটিকে পর্যন্ত অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল পাবনা শহর কমিটি এবং উপজেলা কমিটি ভেঙে দেওয়া হয়েছে, যেখানেই বিদ্রোহীরা শুধু নয়, বিদ্রোহীদের সঙ্গে যে জনপ্রতিনিধিরা আছেন, বিদ্রোহীদের সঙ্গে যেই দলীয় নেতারা থাকবেন, কাউকে কিন্তু ছাড় দেওয়া হবে না।
তৃতীয় দফায় 1780 জন রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে নেওয়া হচ্ছে। সকালে পতেঙ্গার বোট ক্লাব থেকে রোহিঙ্গাদের নিয়ে নৌবাহিনীর জাহাজ ভাসানচরের উদ্দেশ্যে রওনা দেয়। এর আগে রোহিঙ্গাদের টেকনাফ ক্যাম্প থেকে চট্টগ্রামে আনার পর পতেঙ্গা BAF শাইন কলেজ মাঠে অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে রাখা হয়। গেল 4 ও 29 ডিসেম্বর 2 দফায় 3446 জন রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হয়। এছাড়া মালয়েশিয়া যাওয়ার পথে আটক 306 জন রোহিঙ্গাকে গেল বছরের মে মাসে ভাসানচর নেওয়া হয়। দর্শক, হাতিয়া থেকে রোহিঙ্গাদের ভাসানচরে নেওয়ার খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইসমাইল হোসেন কিরণ। কিরণ, কখন নাগাদ রোহিঙ্গাদের বহনকারী জাহাজ ভাসানচরে পৌঁছতে পারে? জি মিতু, আপনি যেমনটি বলেছিলেন, কিছুক্ষণ পূর্বে দুপুর 1টার সময় নৌবাহিনীর 4টি জাহাজে চট্টগ্রাম থেকে 1776 জন রোহিঙ্গা এসে ভাসানচর পৌঁছেছেন। আমি বিস্তারিত জেনেছি, ইতিমধ্যে রোহিঙ্গাদের স্বাস্থ্য পরীক্ষা শেষ করে তাদেরকে ভাসানচরে অবস্থান করার ওয়্যার হাউসে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তাদেরকে প্রাথমিক ব্রিফিং দিয়ে দুপুরে খাওয়ানো হবে। এর পরেই প্রত্যেকের জন্য নির্ধারিত বাসস্থান তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। আপনি জানেন, আমি আপনার মাধ্যমে আরো একটু জানাতে চাই যে এছাড়া এর আগে 2 দফে আনুষ্ঠানিকভাবে 4 ডিসেম্বর 1642 জন এবং 29 ডিসেম্বর 1805 জন রোহিঙ্গা আনুষ্ঠানিকভাবে ভাসানচরে এসে পৌঁছেছেন। এছাড়াও গত বছরের মাঝামাঝি সময়ে পালিয়ে মালয়েশিয়া যাওয়ার সময়, সাগর পথে মালয়েশিয়া যাওয়ার সময় 306 জন রোহিঙ্গাকে আটক করে নৌবাহিনীর সদস্যরা ভাসানচরে নিয়ে আসেন। তারাও এখন অস্থায়ী ভিত্তিতে ভাসানচরে অবস্থান করছেন। এ নিয়ে সর্বমোট 5528 জন রোহিঙ্গা ভাসানচরে এসে পৌঁছেছেন। তারা এখন সেখানে বসবাস। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ হাতিয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইসমাইল হোসেন কিরণ। বিশ্ববাজারে দাম বৃদ্ধির অজুহাতে বেড়েই চলছে সয়াবিন তেলের দাম। 1.5 মাসের ব্যবধানে 5 ধাপে বেড়েছে 35 টাকা, আর সপ্তাহের ব্যবধানে 5 টাকা। এদিকে আমদানিতেও প্রভাব নেই চালের বাজারে, তবে কেজিতে 5 থেকে 10 টাকা কমেছে পেঁয়াজ ও আলুর দাম। অধিকাংশ সবজি মিলছে 25 থেকে 40 টাকার মধ্যে। সেলিম মালিকের রিপোর্ট। রাজধানীর বাজারগুলোতে বোতলজাত সয়াবিন তেলের কোনো ঘাটতি নেই। তারপরও গেল 1.5 মাসে লাফিয়ে বেড়েছে দাম। 5 দফা বেড়ে 90 টাকা লিটারের সয়াবিন তেল এখন বিক্রি হচ্ছে 125 টাকায়। 5 টাকা করে বাড়তে এখন 120 টাকা 25 টাকা লিটার বিক্রি করতেছি। পর্যাপ্ত পরিমাণ সরবরাহ আছে, মাল আমরা যেভাবে চাইতেছি সব মাল এইভাবে আছে, সব মালই কোনো অভাব নেই মালের। তেলের দাম বেশি হওয়ার কারণে তো আমরা তেল কিনতে পারতেছি না কমালে তো গরিব মানুষ কষ্ট করব। আকাশছোঁয়া চালের বাজার নিয়ন্ত্রণে 37% শুল্ক ছাড়ে আমদানির ব্যবস্থা করে সরকার। এরপর 1 দফা কমলেও ফের বেড়েছে। স্বর্ণটা ইন্ডিয়া সার্কুলারের পরে স্বর্ণ কমে চলে আসলো প্রায় 42 টাকার মধ্যে, সেই স্বর্ণ এখন 45 টাকা হয়ে গেছে। আবার তারপরে হলো 28 চাল চলে আসলো 46 টাকার মধ্যে, 45 টাকার মধ্যে, সে 28 হয়ে গেছে এখন 48-49 টাকা। আবার বাজার তো মহিলারাই নিয়ন্ত্রণ করে। এখন তো বাজার মনে করেন যে কারো হাতে নাই, সিজনের উপরে নাই, সরকারকেও তারা মানতে আছে। বাজারে প্রচুর সরবরাহ শীতের মৌসুমী সবজির। প্রায় সব ধরনের সবজি বিক্রি হচ্ছে 25 থেকে 40 টাকার মধ্যে। সিম আজকের বাজারে 40 টাকা 30 টাকা, শসার কেজি 40 টাকা, গাজরের কেজি 30 টাকা, টমেটো কেজি 20 টাকা 25 টাকা। আলু ও পেঁয়াজের দাম চলে এসেছে ভোক্তার নাগালে। কেজি প্রতি আলু বিক্রি হচ্ছে 20 টাকায় এবং পেঁয়াজ 30 টাকায়। সপ্তাহের ব্যবধানে চীনা আদায় কমেছে কেজি প্রতি 20 টাকা, তবে 10 থেকে 15 টাকা বেড়েছে রসুনের দাম। আদা ছিল আগে ছিল 90-100, এখন 80 টাকা। চায়নাটা ছিল 120 টাকা, এখন 100 টাকা। দাম স্বাভাবিক দেশি মাছের। কেজি প্রতি 50 টাকা কমে ইলিশ বিক্রি হচ্ছে 700 থেকে 720 টাকায়। বাজারে সব ধরনের মাংস বিক্রি হচ্ছে আগের দামেই। সেলিম মালিক, RTV, ঢাকা। করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন। নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য দিয়ে আপনাদের পাশে আছে RTV। দুপুরের সংবাদ এ পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে RTV সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন RTV প্লাসে। ধন্যবাদ সবাইকে।